ইরানের গোপন দুনিয়ার খেল দেখল যুক্তরাষ্ট্র ইসরায়েল। পশ্চিমবঙ্গের বিধানসভায় জয় বাংলা স্লোগান। নবজাতকের রোগ শনাক্তে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে ইরান। আরও জানিয়ে দিব, রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াচ্ছেন জিম্বাবুয়ের নাগরিকরা। আগ্রাসনের বিরুদ্ধে পবিত্র প্রতিরোধার ঘোষণা খামেনির। আসসালামু আলাইকুম, আপনারা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের গোপন দুনিয়ার খেল দেখল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কল্পনা করুন একটি শান্ত পাহাড়, যেখানে পাথরের নিস্তব্ধতা আর বাতাসের হাহাকার ছাড়া কিছুই নেই। কিন্তু পাহাড়ের ঠিক ১৬০০ ফুট গভীরে গড়ে তোলা হয়েছে মাইলের পর মাইল বিস্তৃত এক গোলকধাঁধা, যেখানে সারি সারি সাজানো আছে হাজার হাজার মারণাস্ত্র। এক একটি মিসাইল যেন এক একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। এখানে ঘড়ির কাঁটা চলে না, চলে শুধু নির্দেশের অপেক্ষা। একটিমাত্র সিগন্যাল আর মুহূর্তেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে প্রলয়। শত্রুর ডেরায় নরক নামিয়ে দিতে এদের সময় লাগবে মাত্র কয়েক মিনিট। না, এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটাই ইরানের সেই গোপন দুনিয়া যাকে বলা হয় মিসাইল সিটি, যার নাগাল পায় না যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও। গত কয়েক দশকে ইরান মাটির নিচে এমনই এক সাম্রাজ্য গড়ে তুলেছে যা আমেরিকা ইসরায়েলের জন্য এখন মাথা ব্যথার কারণ। সাম্প্রতিক সংঘাতে বড় গেম চেঞ্জার ছিল ইরানের এই মিসাইল সিটিগুলো। ইরানের মিসাইল সিটি কি? মিসাইল সিটি মূলত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC পরিচালিত পাহাড়ের নিচে বা ভূগর্ভে নির্মিত বিশাল সুড়ঙ্গ কমপ্লেক্স। আন্তর্জাতিক সামরিক গবেষণা সংস্থা CSIS এর তথ্য অনুযায়ী এগুলো সাধারণ কোনো অস্ত্রের গুদাম নয়, এগুলো এক একটি স্বয়ংসম্পূর্ণ যুদ্ধকেন্দ্র। এই শহরগুলো মাটির ৫০০ মিটার বা ১৬০০ ফুটেরও বেশি গভীরে অবস্থিত, যেখানে মিসাইল তৈরি, মজুদ এবং উৎক্ষেপণ করা যায়। যেহেতু এই সুড়ঙ্গগুলো মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত, তাই এগুলোকে বলা হয় মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহর। মিসাইল সিটির ভেতরে কি আছে? ২০১৫ সালে প্রথমবার ইরান মিসাইল সিটিগুলো প্রকাশ্যে আনে। এরপর বিভিন্ন সময়ে ইরানের এই গোপন দুনিয়ার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে IRGC, যা দেখে সারা বিশ্ব অবাক হয়েছিল। কয়েকটি ভিডিওতে দেখা যায় ভূগর্ভে ইরানের বিশাল অস্ত্রের ভাণ্ডার, যেখানে সারি সারি সাজানো আছে ইমাদ, খাইবার শিকান এবং অতি সম্প্রতি উন্মোচিত ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। হাজ কাসেম, সেজ্জিল আর পাভে ক্রুজ মিসাইলের ছবিও ভিডিওতে দেখা যায়। ইরান দাবি করে এসব মিসাইল ২০০০ কিলোমিটার দূরের দেশেও হামলা চালাতে সক্ষম, অর্থাৎ এই মিসাইলগুলো ইসরায়েল, সৌদি আরব, ভারত, রাশিয়া আর চীনে হামলা চালাতে পারবে। শুধু ক্ষেপণাস্ত্রই নয়, মিসাইল সিটিতে ইরান কিছু যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজও লুকিয়ে রেখেছে। মিসাইল সিটির সবচেয়ে অদ্ভুত প্রযুক্তি হল রেল মাউন্টেড লঞ্চার। মিসাইলগুলো সুড়ঙ্গের ভেতর রেল লাইনের উপর ট্রেনের মতো বসানো থাকে, ফলে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়। এছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য এর ভেতরে রয়েছে বিশাল বিশাল পানির ট্যাঙ্ক, জেনারেটর, সৈন্যদের থাকার জন্য আধুনিক ব্যারাক ও হাসপাতাল। ফলে মাটির ওপরের সামরিক কাঠামো ধ্বংস হয়ে গেলেও মাটির নিচের এই শহরগুলো মাসের পর মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। কোথায় আছে ইরানের মিসাইল সিটিগুলো? প্রথমত, জাগ্রস পর্বতমালা। ইরানের পশ্চিম ও দক্ষিণ দিকে বিস্তৃত এই বিশাল পাহাড়ের কঠিন পাথর ভেদ করে তৈরি করা হয়েছে প্রধান ঘাঁটিগুলো। দ্বিতীয়ত, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের উপকূলীয় অঞ্চল। এখান থেকে ইরান খুব সহজেই জাহাজ বিধ্বংসী মিসাইল ছুটতে পারে। এছাড়া জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালীর কাছেও রয়েছে একাধিক সুড়ঙ্গ ঘাঁটি। ইরান এই ঘাঁটিগুলোর সুনির্দিষ্ট অবস্থান অত্যন্ত গোপন রাখে। একই সঙ্গে এমন কতগুলো মিসাইল সিটি রয়েছে সেই সংখ্যা কখনো প্রকাশ করেনি। তবে ইরানের IRGC এর অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ইরানের প্রায় প্রতিটি প্রদেশেই এ ধরনের মিসাইল সিটি রয়েছে। বিশ্লেষকদের মতে এর সংখ্যা কয়েক ডজন থেকে শতাধিকও হতে পারে। কবে থেকে মিসাইল সিটি নির্মাণ শুরু? প্রায় ৪০ দশক আগে ইরানের মিসাইল সিটির ইতিহাস লেখা হয়। ১৯৮০-র দশকে ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের বাহিনী তেহরানে মুহুর্মুহু মিসাইল হামলা করত। তখন ইরান বুঝতে পারে খোলা আকাশের নিচে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপদ নয়। ফলে ১৯৮৪ সালে তারা প্রথম সুড়ঙ্গ খোঁড়া শুরু করে। ২০১৫ সালে ইরান প্রথম
প্রথমবার একটি ভূগর্ভস্থ ঘাঁটির ভিডিও প্রকাশ করে গোটা বিশ্বকে চমকে দেয়। এরপর একে একে ইমাদ বা খায়বার শিকানের মতো অত্যাধুনিক মিসাইল এই সুড়ঙ্গগুলো থেকে প্রদর্শন শুরু হয়। যুদ্ধের গেম চেঞ্জার ইরানের মিসাইল সিটি। ইরানের মিসাইল সিটিগুলো যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, সাম্প্রতিক সংঘাত তার প্রমাণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে একের পর এক হামলা চালায়। এক পর্যায়ে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই দাবি মিথ্যা প্রমাণ করতে মোটেও সময় নেয়নি তেহরান। পরদিনই কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। একই সঙ্গে ইসরায়েলেও ছোড়া হয় শত শত মিসাইল। ধারণা করা হয় মিসাইল সিটিগুলো থেকেই এই হামলা চালানো হয়। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র আধিপত্য ধরে রাখার পেছনেও মিসাইল সিটির অবদান রয়েছে। হরমুজের খুব কাছেই ইরানের একাধিক সুড়ঙ্গ ঘাঁটি, যেখান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মুহূর্তেই শত্রুর জাহাজ ধ্বংস করা সম্ভব। মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন ঘাঁটিকে ইরানের সিরিজ হামলা, হরমুজে একচ্ছত্র নিয়ন্ত্রণ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বলয় যখন ধ্বংসের দ্বার প্রান্তে, তখন উপায় না পেয়ে সংঘাত থামাতে আলোচনায় বসতে মরিয়া ট্রাম্প। কেন ইরানকে হারানো অসম্ভব? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে ভয় পাওয়ার অন্যতম কারণ এই মিসাইল সিটিগুলো। সাধারণ কোনো বিমান হামলা, এমনকি বাংকার বাস্টার বোমা ফেলেও এগুলো ধ্বংস করা সম্ভব নয়। যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী GBU-57 বাংকার বাস্টার বোমা মাটির 200 ফুট নিচে আঘাত হানতে পারে, সেখানে এই শহরগুলো মাটির 1600 ফুট গভীরে। মাটির গভীরে থাকায় ভেতরের মুভমেন্ট ট্র্যাক করাও সম্ভব নয়। তাছাড়া ইরান তাদের মিসাইলগুলো হাজার হাজার মাইল জুড়ে ছড়িয়ে রেখেছে। যুক্তরাষ্ট্র নিশ্চিত নয় কোন পাহাড়ের নিচে কতগুলো মিসাইল তাক করা। যদি কোনো দেশ ইরানে হামলা চালিয়ে মাটির ওপরের সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেয়, তবুও ভূগর্ভের এই শহরগুলো অক্ষত থাকবে, আর সেখান থেকে মুহূর্তেই কয়েক হাজার মিসাইল দিয়ে পাল্টা আঘাত হানা সম্ভব। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে 40 দিনের সংঘাতে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের বড় অংশই ব্যবহার করেনি। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শীঘ্রই ইরান এমন অস্ত্র বের করবে যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে। ফলে ইরানের মিসাইল সিটিগুলোতে আর কি কি বিধ্বংসী অস্ত্র তৈরি হচ্ছে তা ধারণারও বাইরে। পশ্চিমবঙ্গের বিধানসভায় জয় বাংলা স্লোগান। নতুন স্পিকার নির্বাচনের মধ্যে দিয়েই শুরু হলো পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন। তবে অধিবেশনের শুরু থেকেই সরকার ও বিরোধী দলের ভারত মাতা কি জয় ও জয় বাংলা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। এক পর্যায়ে তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা ওয়াকআউটও করেন। নবনির্বাচিত স্পিকার রতীন্দ্রনাথ দায়িত্ব গ্রহণের পর প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বক্তব্য রাখার সুযোগ দেন। বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, গঠনমূলক বিরোধিতা চাই, বিধানসভা মারামারির জায়গা নয়। সংবিধানের পরিভাষায় হাউস বিলংস টু দি অপোজিশন। তিনি আরও আশ্বাস দেন, বিধানসভায় সরকার ও বিরোধী পক্ষ সমানভাবে বক্তব্য রাখার সুযোগ পাবে। এরপর বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। তার বক্তৃতায় উঠে আসে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ। তিনি বলেন, ভয় চলে যাবে, ভরসা আসবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আজ মানুষের মধ্যে ভরসা নেই, বরং ভয় আরও বেড়েছে। বহু মানুষ ঘর ছাড়া। তিনি মুখ্যমন্ত্রীর কাছে ঘর ছাড়া মানুষদের নিরাপদে ঘরে ফেরানোর আবেদন জানান। একই সঙ্গে ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দেওয়া হচ্ছে। বিরোধী দলনেতার বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেউ ঘর ছাড়া হয়েছে বলে আমার জানা নেই। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা ঘর ছাড়া হয়ে থাকলে পুলিশ তাদের বাড়িতে ফিরিয়ে দেবে। তবে 2011 সালের ভোট পরবর্তী সহিংসতার সঙ্গে যাদের যোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরপর বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক ও প্রোটেম স্পিকার তাপস রায়, আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ ভোট পরবর্তী সহিংসতার প্রসঙ্গ তুলে বলেন, 2021 সালে জয়ের পর মনে হয়েছিল যদি ইস্তফা দিলে কর্মীদের বাঁচানো যায় তবে সেটাই করব। তাপস রায় বিরোধীদের আক্রমণ করে বলেন, অতীতে বিজেপি প্রার্থীদের হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, আজ তারাই আবার পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলছেন। তিনি আরও দাবি করেন, তৃণমূল আবার ক্ষমতায় এলে বিজেপি কর্মীদের বহু প্রাণহানি ঘটত। অধিবেশন শুরুর আগেই বিধানসভা কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাসক দল বিজেপির পক্ষ থেকে ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হলে বিরোধী তৃণমূল বিধায়কেরা পাল্টা জয় বাংলা স্লোগান তোলেন। পরে বিজেপির সাংসদরা চোর চোর ও মমতা চোর ফাইল স্লোগান দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা তৃণমূল বিধায়কেরা ভোট লুটের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
তৃণমূল বিধায়কেরা জাতীয় সঙ্গীত সঠিকভাবে গাওয়া হয়নি বলে অভিযোগ করে কক্ষ ত্যাগ করেন, ফলে কিছু সময়ের জন্য বিধানসভা কক্ষ বিরোধী শূন্য হয়ে পড়ে। যদিও কয়েক মিনিট পর তারা আবার অধিবেশনে ফিরে আসেন। সব মিলিয়ে প্রথম দিনেই পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে। নবজাতকের রোগ শনাক্তে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে ইরান। ইরানে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের জন্য উন্নত পারমাণবিক প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য পরীক্ষা চালু রয়েছে। দেশটির বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে ৫৮ ধরনের বংশগত বিপাকজনিত রোগ শনাক্ত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ইরান প্রায় ২ দশক ধরে এই কর্মসূচি পরিচালনা করছে। শুরুতে মাত্র ৩টি রোগ শনাক্তের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও বর্তমানে এতে অ্যামিনো অ্যাসিডজনিত রোগ, অর্গানিক অ্যাসিডেমিয়া, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনজনিত সমস্যা এবং ইউরিয়া সাইকেল ত্রুটিসহ বিস্তৃত রোগ অন্তর্ভুক্ত হয়েছে। এই পরীক্ষায় ব্যবহৃত ট্যান্ডেম ম্যাস স্পেকট্রোমেট্রি প্রযুক্তি পারমাণবিক বিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় স্ক্রিনিং কিটও দেশীয়ভাবে তৈরি করছেন ইরানি গবেষকরা, যা বিশ্বের খুব অল্প কয়েকটি দেশের সক্ষমতার মধ্যে পড়ে। ইরানের দাবি, তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে জীবনরক্ষাকারী রেডিও আইসোটোপ উৎপাদন করা হচ্ছে, যা চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জন্মের পর দ্রুত এসব রোগ শনাক্ত করা গেলে শিশুদের স্থায়ী মস্তিষ্কের ক্ষতি, প্রতিবন্ধকতা বা মৃত্যুর ঝুঁকি অনেক কমানো সম্ভব। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জগাচ্ছেন জিম্বাবুয়ের নাগরিকরা। জিম্বাবুয়ে থেকে নাগরিকদের রাশিয়ায় পাঠিয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য করার অভিযোগে ৪ জনকে মানব পাচারের মামলায় আদালতে হাজির করা হয়েছে। ওই ৪ জনের কাছ থেকে চাঞ্চল্যকর সব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, যুদ্ধক্ষেত্রে মানব শক্তি সরবরাহের এক কালো অধ্যায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্চের শেষ দিকে হারারের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ওবার্ট হালাভাতি, তন্দেরাই মাফুসা, তানাকা ম্যালকম গাউরাদা এবং এডসন ডুরজাই নিয়ামুদেজে নামের ৪ অভিযুক্তকে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইভান নামে এক রুশ নাগরিকের সঙ্গে মিলে ৬ জিম্বাবুয়ানকে রাশিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে তাদের ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। মামলাটি শুনেছেন ম্যাজিস্ট্রেট জেসি কুফা। তবে শুনানিতে অভিযুক্তদের আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হয়নি। এদিকে কয়েকদিন আগে জোশুয়া মোকাবুকু এনকোমো আন্তর্জাতিক বিমানবন্দরে ২ ভাইকে রাশিয়াগামী বিমানে ওঠার সময় আটক করেন নিরাপত্তা কর্তৃপক্ষ। তারা মস্কোতে একটি বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বলে দাবি করলেও কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে তাদের যাত্রা বন্ধ করে দেয়। কিন্তু এর আগেই অজানা সংখ্যায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে জড়িয়েছেন বহু নাগরিক। তার প্রমাণ মেলে জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মাঙ্গোয়ানার তথ্য থেকে। তিনি জানিয়েছেন, রুশ বাহিনীর সঙ্গে কাজ করতে গিয়ে ইউক্রেন যুদ্ধে নিহত ৪ জিম্বাবুয়ান নাগরিকের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, জিম্বাবুয়ানদের বিদেশি যোদ্ধা হিসেবে পাচার করা হয়েছে। এখনও পর্যন্ত ১৮ জন বিদেশে নিহত হয়েছেন। তবে কাগজপত্র জটিলতার কারণে সরকার মাত্র ৪ জনের মরদেহ ফেরত আনতে পারছে। তথ্যমন্ত্রী ঝেমুসোডা অভিযোগ করেন, কিছু অসাধু চাকরি প্রদানকারী সংস্থা উচ্চ বেতন এবং নিরাপদ চাকরির প্রলোভন দেখিয়ে হতাশ তরুণদের সংঘাতপূর্ণ এলাকায় পাঠাচ্ছে। আগ্রাসনের বিরুদ্ধে পবিত্র প্রতিরক্ষার ঘোষণা খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বলেছেন, ইরানের পবিত্র প্রতিরোধ দেশটিকে আগ্রাসনের বিরুদ্ধে পবিত্র প্রতিরক্ষার ঘোষণা খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বলেছেন, ইরানের পবিত্র প্রতিরোধ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আরও শক্তিশালী ও প্রস্তুত করেছে। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন। জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস ও বিখ্যাত কবি ফেরদৌসিকে স্মরণ করে দেওয়া এক বিবৃতিতে খামেনি একথা বলেন। খবর আল জাজিরার। বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে সাম্প্রতিক পবিত্র প্রতিরোধে ইরান প্রমাণ করেছে যে ফেরদৌসির কিংবদন্তিমূলক কাহিনীগুলো কেবল সাহিত্য নয়, বরং তা ইরানিদের বাস্তব জীবন ও বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন। খামেনি আরও বলেন, ফেরদৌসির মহাকাব্য শাহনামায় বর্ণিত বীরত্বপূর্ণ ও কোরআনসম্মত মূল্যবোধ ইরানের সব জাতিগোষ্ঠী ও সামাজিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করেছে। এসব মূল্যবোধ দেশের পরিচয়, স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জনগণকে অনুপ্রাণিত করছে। বিবৃতিতে তিনি ইরানি পুরাণে অশুভ শক্তির প্রতীক জাহাকের সঙ্গে বর্তমান আগ্রাসীদের তুলনা করেন।